পুরান ঢাকার সোয়ারীঘাটে জুতার কারখানায় অগ্নিকাণ্ডে ৫ শ্রমিক মৃত্যু, আহত ২। আগুন নিয়ন্ত্রণের পর উদ্ধার কাজ চলছে। ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে সারা দেশে পরিবহন ধর্মঘট, বন্ধ আছে পণ্য পরিবহন, ভোগান্তিতে বাস যাত্রীরা। পুঁজিবাজার, আইটি সহ নানা খাতে প্রবাসী ব্রিটিশ ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর, বিশেষ সুবিধার আশ্বাস। টিকা নিতে কেন্দ্রগুলোতে স্কুল শিক্ষার্থীদের ভিড়, প্রতি কেন্দ্রে ২৫টি বুথ থাকলে দেয়া হচ্ছে ১০টিতে। মেশিনে ছেটে তৈরি হচ্ছে চিকন চাল, মিনিকেট ও নাজির শাইল, থাকছে না পুষ্টিমান, স্বাস্থ্য ঝুঁকিতে ভোক্তারা। স্বাগত সকাল ৯টার ১ ঘন্টা বিরতিহীন সংবাদে, সঙ্গে আছি আমি ফারহান আলম এবং আমি মুজাহিদুল ইসলাম। শুনছিলেন শিরোনাম, চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। রাজধানীর সোয়ারীঘাটে জুতার কারখানা রুমানা রাবার ইন্ডাস্ট্রিজে আগুনের ঘটনায় ৫ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি, তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিহত ৫ জন কারখানার শ্রমিক ছিলেন। ধোঁয়ায় শ্বাস বন্ধ হয়ে তারা মারা গেছেন বলে ধারণা ফায়ার সার্ভিসের। তারা জানায় বৃহস্পতিবার রাত ১টার দিকে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে কাজ শুরু করে। প্রায় ২ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। পরে ৩তলা কারখানার ২য় তলা থেকে ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়। এদিকে এই ঘটনায় ভবন থেকে লাফিয়ে নিচে পড়ে ৩ জন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। নিহতদের মরদেহ প্রথমে চকবাজার থানায় হস্তান্তর করা হয়, পরে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। তারপরে যখন আগুনটা নিয়ন্ত্রণে আসলো, তারপরে আমরা প্রথম দিক থেকে সার্চ করতে শুরু করি। তো দেখা গেল যে আমরা এক জায়গায় এসে মানুষের অস্তিত্ব পেয়েছি এবং সেখানে সার্চ করে আমরা একে একে ৫টা ডেড বডি পাই। তো এরা মূলত নিম্ন আয়ের মানুষ, যারা এখানে কারখানায় কাজ করে, দিনের বেলা রাতে এখানে থেকে যায়। ফায়ার সার্ভিসে যারা ভিতরে কাজ করছে তারা ৫ জনের মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসে। আমরা বিধি মোতাবেক তাদেরকে মেডিকেলে প্রেরণ করেছি। বাকি কার্যক্রমগুলো আপনাদের একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবে এবং পরবর্তীতে আইনগত যে ব্যবস্থা নেওয়া হবে। রাজধানীর সোয়ারীঘাটে জুতার কারখানায় আগুনের ঘটনায় ৫ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি। রাত ১টা ১৫ দিকে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের ৮ ইউনিটের ২ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। আরো জানাতে সোয়ারীঘাট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী খালেদ রায়হান। রায়হান, ভোর হওয়ার তো অনেক সময় পেরিয়ে গেছে, কিন্তু এরপরও যেটি জানা যাচ্ছে যে এই ৫টি মৃতদেহের শনাক্ত করা যাচ্ছে না বা তাদের পরিচয় জানা যাচ্ছে না। এখনো কি কোনো স্বজন আসেননি তাদের এই শনাক্তকরণের জন্য, অথবা কারখানার যারা মালিক পক্ষ ছিলেন তাদের কারোর সাথে আসলে এই ব্যাপারে জানা গেছে কিনা, এবং এখন এই মুহূর্তে আসলে আগুন নেভানোর কার্যক্রম কোন পর্যায়ে রয়েছে, বিস্তারিত আমাদেরকে জানাবেন। দেখুন, আগুন নিভে গেছে আগুন লাগার প্রায় ১.৫ ঘন্টার মধ্যেই। তারপরে যে নির্বাপনের কাজ সেটিও শেষ হয়ে গেছে। উদ্ধার কাজ যেটি চলে সেটি এখন চলছে। আমি যদি দেখাই, ফায়ার সার্ভিসের কর্মী যারা রয়েছেন তারা কিন্তু এখন উদ্ধার কাজ করছেন এবং উদ্ধার কাজ চলমান রয়েছে। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের চেষ্টায় আগুন ১.৫ ঘন্টায় নিভে গেলেও মরদেহ কিন্তু উদ্ধার করা হয়েছে ভোরের দিকে, এবং ভোরের দিকে যেই ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে তাদের কেউই কিন্তু আসলে আগুনে পুড়ে মারা যায়নি। তাদের প্রত্যেকে বদ্ধ রুমে তারা ছিলেন। সেই বদ্ধ রুমে তারা আসলে, যেমনটি ফায়ার সার্ভিসের কর্মীরা প্রাথমিকভাবে বলছেন, যে তারা আসলে দম বন্ধ হয়ে এবং এখানে শ্বাস নিতে তারা পারছিলেন না, সেই জন্য তারা মূলত যে ধোঁয়া ছিল এই ধোঁয়াতে তারা আসলে মারা গেছেন। এবং ৩ জন আমরা যেমনটি এখন পর্যন্ত শুনতে পেরেছি যে ৩ জন এখান থেকে লাফিয়ে পড়েছেন, তারা আহত হয়েছেন, এবং সে আহত ৩ জন এবং মরদেহ ৫টি, ৫ জনকেই কিন্তু আসলে মিটফোর্ড হাসপাতালে, স্যার সলিমুল্লাহ মেডিকেল হাসপাতাল যেটিকে আমরা চিনি, সেখানে নিয়ে যাওয়া হয়েছে।
এবং পরিচয় শনাক্তের কথা যেটি আসলে আপনি জানতে চেয়েছেন সেটি হচ্ছে যে এই 5 জনই ধারণা করা হচ্ছে তারা এই কারখানাতেই তারা কাজ করতেন, যদিও তাদের স্বজনরা আসলে এখানে আসার সুযোগ নেই। তার কারণটি হচ্ছে যেহেতু মরদেহ ইতিমধ্যেই স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, মরদেহ কাছেই আসলে আত্মীয় স্বজনরা গিয়েছেন। এখন পর্যন্ত এই কারখানাটির যিনি মালিক রয়েছেন বা এই ভবনটির যিনি মালিক রয়েছেন তাদেরকে এখন আমরা ঘটনাস্থলে আসতে দেখিনি। তার পাশাপাশি এই ঘটনাস্থলে কিন্তু শুধুমাত্র যে একটি জুতার কারখানা ছিল, আপনি সে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের জুতা তৈরির যেই সরঞ্জামগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে দেখা যাচ্ছে। এই কারখানাটি মূলত জুতার কারখানা ছিল, জুতা নির্মাণ করা হতো এখানে। তার পাশাপাশি এখানে আমরা এই ভবনটি দোতলা ভবন, তার পাশেই ছোট্ট একটি জায়গা কাঁচা বাজারের মতো রয়েছে। যদি আমরা এখন যে অংশে রয়েছি সেই অংশ থেকে কাঁচা বাজারটি দেখানো আসলে সম্ভব হচ্ছে না, তারপরেও আমরা যে অংশ আপনি সে দেখতে পাচ্ছেন বিভিন্ন ট্রাঙ্ক রয়েছে এখানে। আসলে এই এলাকাটি একেবারেই পুরোপুরি আবাসিক না হলেও পুরোপুরি বাণিজ্যিক না। রায়হান, আগুনের সূত্রপাত কোথা থেকে হয়েছিল এই ব্যাপারটিকে নিশ্চিত হওয়া গেছে কিনা এবং কারখানার মালিক পক্ষ থেকে আসলে ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো হয়েছে কিনা? দেখুন, আগুন লাগার ঘটনাটি ঘটেছে সব মিলিয়ে আমি যদি বলি এখনো 12 ঘন্টাও হয়নি। এত তাড়াতাড়ি আসলে আগুনে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এটি জানার কোনো সুযোগ একেবারেই নেই। আর প্রথম যে বিষয় জানতে চেয়েছে যে আগুন লাগার কারণ, ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এখন পর্যন্ত যেটি বলা হয়ে থাকে সাধারণত কোনো আগুন লাগার ঘটনা ঘটলেই যে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ঘটে থাকতে পারে। যেহেতু এটি একটি জুতা তৈরির কারখানা ছিল এবং দ্বিতীয়ত এই জুতা তৈরির যে সকল উপকরণ থাকে সেগুলো খুবই দাহ্য পদার্থ, মানে আগুনের সংস্পর্শে আসলে এগুলো আরো বেশি জ্বলে ওঠে। সেই কারণে আগুনটি আসলে বেশি ছড়িয়ে পড়ে, আগুনটির ভয়াবহতা আসলে সেই ক্ষেত্রে দেখা যায়। তবে সেই হিসেবে বলা যায় যে এই বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে বা অন্য কোনো কারণ থেকে আগুন লেগেছে কেন, যেহেতু 5টি মরদেহ উদ্ধার করা হয়েছে এবং 3 জন এখন পর্যন্ত আহত রয়েছেন। যে আহত যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বললে হয়তো অন্য কোনো কারণ, কেউ কি সিগারেট ধরিয়েছেন কিনা বা অন্য কোনো ভাবে কোনো আগুন টাগুন পড়েছিল কিনা সেই বিষয়গুলো জানা যাবে। তবে যে কি পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতির পরিমাণে জানার জন্য অবশ্যই মালিক পক্ষের সঙ্গে কথা বলতে হবে এবং তারপরে হয়তো মালিক পক্ষ বলতে পারেন যে আমার সব মিলিয়ে এত টাকার জিনিসপত্র এখানে ছিল, এত টাকার আমার ক্ষয়ক্ষতি হতে পারে। সেটি হয়তো জানতে একটু সময় লাগবে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো তদন্ত কমিটি গঠন করা হয়নি, কিছুক্ষণের মধ্যে সেই সিদ্ধান্ত আমরা জানতে পারবো। রাজধানীর সোনারীঘাট থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী খালেদ রায়হান। জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহার অথবা ভাড়া বাড়ানোর দাবিতে ভোর থেকে সারা দেশে পরিবহন ধর্মঘট শুরু করেছে মালিক শ্রমিকরা। বৃহস্পতিবার এই ধর্মঘট পালনের ঘোষণা দেয় পরিবহন মালিকদের সংগঠন বাংলাদেশ বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন। এর আগে বৃহস্পতিবার বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন এবং বাংলাদেশ ট্রাক কাভার্ড ভ্যান ড্রাইভার ইউনিয়নও দাম বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে ভোর থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ঘোষণা দেয়। বুধবার মধ্যরাত থেকে ডিজেল ও কেরোসিনের দাম লিটারে 15 টাকা বাড়িয়েছে সরকার। পরিবহন মালিক শ্রমিকদের দাবি, তেলের দাম বাড়ায় বর্তমান ভাড়ায় তারা গাড়ি চালিয়ে পোষাতে পারবে না। এদিকে ভোর থেকে রাজধানী বাস টার্মিনালগুলোয় অনেক যাত্রীকে অপেক্ষা করতে দেখা যায়। এছাড়াও রাজধানীর বিভিন্ন সড়কে যাত্রীরা বাস না পেয়ে রিকশা, সিএনজিতে বাড়তি ভাড়ায় চলাচলের অভিযোগ করেছেন। জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহার অথবা ভাড়া বাড়ানোর দাবিতে ভোর থেকে সারা দেশে পরিবহন ধর্মঘট শুরু করেছে মালিক শ্রমিকরা। বৃহস্পতিবার এই ধর্মঘট পালনের ঘোষণা দেয় পরিবহন মালিকদের সংগঠন বাংলাদেশ বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন। আরো জানাতে রাজধানীর গাবতলী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাহমুদ শরীফ। শরীফ, এই যে বাস ট্রাকের একটা ধর্মঘট দিয়েছে, আমরা তো জানি যে শুক্রবার সকালে সাধারণত সরকারি নানা রকম পরীক্ষা থাকে, চাকরির পরীক্ষা, তো এই ক্ষেত্রে আসলে সাধারণ জনগণ তারা কি বলছে? দেখুন, পূর্ব ঘোষণা অনুযায়ী আজকে ভোর 6টা থেকে যে ধর্মঘট শুরু হয়েছে, এর ফলে বিভিন্ন মানুষ আসলে ভোগান্তিতে পড়েছে। অনেকে ঢাকার বাইরে গিয়ে যাওয়ার জন্য আসছেন। ঢাকার যেসব টার্মিনাল রয়েছে মহাখালী, গাবতলী, ছায়দাবাদ, এসব বাস টার্মিনালে, কিন্তু যখন তারা টার্মিনালে আসছেন, আসার পরে অনেকে জানেন না যে আসলে আজকে যে ধর্মঘট এটি কার্যকর শুরু হয়ে গেছে, যে কারণে ভোগান্তিতে পড়তে হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন অনেকে এসেছেন বিভিন্ন গন্তব্যে যেতে, ঢাকার বাহিরের বিভিন্ন গন্তব্যে। তারা এখন বিকল্প উপায়ে প্রাইভেট কার বা সিএনজি, অটো রিক্সা যে যেভাবে পারছে সে সেইভাবে তাদের গন্তব্যে যাওয়ার চেষ্টা করছে। এখন আমরা যে বিষয়টি দেখেছি যে এই যে 23% ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে যে ধর্মঘট বা এই দাম বৃদ্ধি প্রত্যাহারের সিদ্ধান্ত বাতিলের যে দাবি এই মালিক বা বাস ট্রাক মালিক সমিতির,
এই দাবির প্রেক্ষিতে এখানে যারা যাত্রী আছেন তারা বলছেন যেহেতু সরকারের পক্ষ থেকে একটি সিদ্ধান্ত এসেছে, তারা আলোচনা চালিয়ে যাওয়ার মধ্য দিয়ে কিন্তু এই সমস্যা সমাধান করতে পারতেন এরকম ধর্মঘটে না গিয়ে। কিন্তু যখন এই বিষয়টি দাঁড়িয়েছে যে আগামী রোববার, অর্থাৎ এই যে ধর্মঘটের ডাক দিয়েছে এইটি সিদ্ধান্ত আসতে আসতে আগামী রোববারের আগে কোনোভাবেই সমাধানের কোনো কিছু দেখা যাচ্ছে না। কারণ বিআরটি এর সাথে মালিক কর্তৃপক্ষ যে বৈঠক করবে সেটি আগামী রোববার বেলা 11টায় অনুষ্ঠিত হবে। সেই বৈঠকে ভাড়া পুনর্নির্ধারণের বিষয়টি আলোচনা আসবে এবং এই 23% জ্বালানির দাম বৃদ্ধির প্রতিবাদে বা প্রত্যাহারের দাবিতে আসলে তারা যে কি পরিমাণ ভাড়া বাড়বে এই সিদ্ধান্ত আসার আগ পর্যন্ত কিন্তু এই ধর্মঘট প্রত্যাহার হচ্ছে না। আমরা যে বিষয়টি দেখেছি যে আজকে শুক্রবার অন্তত 20টি প্রতিষ্ঠান বা বিভিন্ন কোম্পানিতে নিয়োগ পরীক্ষা রয়েছে। যারা পরীক্ষা দিতে ঢাকায় আসছেন তারা আসলে অনেক ভোগান্তি উপেক্ষা করে এসেছেন। যদিও ঢাকার ভেতরে বাস চলাচল না করলেও সিএনজি চলাচল করছে, রিক্সা চলাচল করছে। তারা এই সিএনজি রিক্সা বা প্রাইভেট কার ভাড়া করে তারা বিভিন্ন কেন্দ্রে গিয়ে তারা পরীক্ষা দিচ্ছেন। বলা চলে সবকিছু মিলে মানুষের যে ভোগান্তি সেটি অব্যাহত আছে। পরিবহন ধর্মঘটের বিষয়ে জানাতে গাবতলী থেকে এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন মাহমুদ শরীফ। দর্শক, শুরুতে যেমনটি জানিয়েছিলাম, রাজধানীর সোয়ারীঘাটের জুতার কারখানায় আগুনের ঘটনায় উদ্ধার হওয়া 5 জনের মরদেহ নেওয়া হয়েছে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। সেখানে আছেন সহকর্মী বিপ্রজিৎ চন্দ্র, সরাসরি চলে যাচ্ছে সেখানে। বিপ্রজিৎ, এই যে 5টি মরদেহ যাদেরকে রাখা হয়েছে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে, এই মরদেহের মানে চিহ্নিত করার ব্যাপারে আসলে কোনো ধরনের মানুষজন সেখানে এসেছে কিনা, এবং তারা যে প্রতিষ্ঠানে কাজ করতেন সেখানকার মালিক পক্ষ থেকেও আসলে তাদের পরিচয় নিশ্চিতের ব্যাপারে কোনো ধরনের কোনো তথ্য এখন পর্যন্ত দেওয়া হয়েছে কিনা, বিস্তারিত জানাবেন। দেখুন, সোয়ারীঘাটে গত রাতের যে অগ্নিকাণ্ড, সেই অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত 5 জন মারা গেছেন বলে আমরা জানতে পেরেছি। যে 5 জন মারা গেছেন তাদেরকে কিন্তু মিটফোর্ড মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে আসা হয়েছে এবং এর যে 4 জন তারা কিন্তু শতভাগ পুড়ে গেছেন বলে আমরা জানতে পেরেছি এবং বাকি একজন আব্দুর রহমান নামের একজন, তিনি কিন্তু কিছুটা কম পুড়েছেন এবং এখানে আমরা স্বজনদের দেখতে পাচ্ছি। স্বজনরা কিন্তু এখানে এসে ভিড় করছেন এবং স্বজনদের আহাজারিও আমরা লক্ষ্য করছি। তো সবকিছু মিলিয়ে মিটফোর্ড মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ সহকারী যিনি আছেন তার সঙ্গে আমরা কথা বলেছি। তিনি জানিয়েছেন যে পুলিশ সুরতহাল রিপোর্ট দেওয়ার পরই তারা পোস্টমর্টেম শুরু করবেন এবং সেই পোস্টমর্টেম শেষে যে মরদেহগুলো শনাক্ত হবে সেগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে এবং পোস্টমর্টেম শেষেও যদি কোনো মরদেহ শনাক্ত করা না যায় তাহলে সেগুলোর ডিএনএ স্যাম্পল নেওয়া হবে এবং ডিএনএ বিশ্লেষণ করে তারপর তাদেরকে শনাক্ত করে মরদেহগুলো তারপর স্বজনদের কাছে হস্তান্তর করতে হবে। তো যদি ডিএনএ স্যাম্পল কালেক্ট করতে হয় সেই প্রক্রিয়াটি শেষ করতে বেশ কয়েকদিন লেগে যেতে পারে, কিন্তু মরদেহ দেখে যদি স্বজনরা লাশ আইডেন্টিফাই করতে পারে সেক্ষেত্রে কিন্তু পুলিশের সুরতহাল রিপোর্ট শেষে যে পোস্টমর্টেম হবে সেই পোস্টমর্টেমের পরেই কিন্তু মরদেহগুলো হস্তান্তর করা হবে। আর এই যে 5 জন যারা অগ্নিদগ্ধ হয়ে মারা গিয়েছেন, এর বাইরে কিন্তু এখন পর্যন্ত আমাদের জানা মতে আর কেউ অগ্নিদগ্ধ হননি। তবে আতঙ্কে ওই ভবনের বিভিন্ন তলা থেকে লাফ দেয়া 3 জন কিন্তু ঢাকা মিটফোর্ড হাসপাতালে এসে চিকিৎসা নিয়েছেন। এই 3 জনের একজন 4 তলা থেকে লাফ দিয়েছিলেন আতঙ্কে এবং বাকি যে 2 জন তারা 1 তলা থেকে লাফিয়ে পড়েছিলেন নিচে, যে কারণে কিন্তু তারা বেশ আহত হয়েছেন বলে আমরা জানতে পেরেছি এবং যারা আহত হয়েছেন তাদের 2 জনের পা ভেঙে গেছে এবং আরেকজন যিনি ছিলেন তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া শেষে ছেড়ে দেওয়া হয়েছে। তবে এই 3 জনের কেউই অগ্নিদগ্ধ হননি। অগ্নিদগ্ধ যে 5 জন হয়েছেন সে 5 জনই মারা গেছেন এবং এর বাইরে কেউ দগ্ধ হয়েছেন বলে এখন পর্যন্ত আমাদের কাছে কোনো খবর আসেনি। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী বিপ্রজিৎ চন্দ্র। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল সহ সারা দেশে সকাল থেকে বন্ধ রয়েছে গণপরিবহন ও পণ্যবাহী যান চলাচল। চট্টগ্রামে ভোর থেকে কিছু বাস চললেও বেলা বাড়ার সাথে সাথে বন্ধ হয়ে যায় সব ধরনের গণপরিবহন। এতে ভোগান্তিতে পড়েন পথে নামা মানুষ। বাড়তি ভাড়া দিয়ে বিকল্প উপায়ে পৌঁছাচ্ছেন কর্মস্থলে। এদিকে দেশের বিভিন্ন জেলা থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থী দিতে আসা শিক্ষার্থীরা পড়েছেন চরম দুর্ভোগে।
রাজশাহীতে সকাল থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার বাস, চাপ বেড়েছে ট্রেনে। বরিশালে ট্রাক মালিক, শ্রমিক ও বাস মালিক গ্রুপের ডাকা ধর্মঘটে সকাল 6টা থেকে সব ধরনের যাত্রী ও পণ্যবাহী যান চলাচল বন্ধ রয়েছে। এছাড়া কুমিল্লা, রংপুর, দিনাজপুর সহ বিভিন্ন জেলায় গণপরিবহন বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। পরিবহন মালিক ও শ্রমিক নেতারা বলছেন, করোনার কারণে এমনিতেই মালিক শ্রমিকরা ক্ষতিগ্রস্ত। এই পরিস্থিতিতে পরিবহন সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ না করে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি অযৌক্তিক। এ বিষয়ে আরো জানতে বরিশাল ও খুলনা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। আমরা প্রথমেই চলে যাচ্ছি বরিশালে, সেখান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মুরাদ আহমেদ। মুরাদ, এবার খুলনা থেকে মুরাদ, এই যে গণপরিবহন বন্ধ হয়ে গেছে হঠাৎ করে, তো এর কারণে যে সাধারণ জনগণ যে ভোগান্তিতে পড়েছে, তো তাদের আসলে মতামত কি, তারা কি বলছেন? কারণ যতটুকু আমরা জেনেছি, তারা তো যেহেতু বাস বা গণপরিবহন এই ধরনের যেহেতু চলছে না, তো সেক্ষেত্রে তারা সিএনজি বা নানা রকম অন্যান্য আর যে পরিবহনগুলো আছে তাতে তারা বাড়তি ভাড়া দিয়ে যেতে হচ্ছে। তো এই বিষয়ে আসলে তারা কি বলছেন? দেখুন, আমি এখন দাঁড়িয়ে আছি বরিশাল কেন্দ্রীয় লোকসভা বাস টার্মিনাল। তো এখান থেকে আমি আপনাদের দিচ্ছি। তার আগে এই ধর্মঘট আজকে হঠাৎ করে শুরু হওয়ার কারণে আজকে কিন্তু সাপ্তাহিক ছুটির দিন, তারপরে এই জায়গাটিতে অর্থাৎ ঢাকা থেকে লঞ্চে এসে এখান থেকে কিন্তু অভ্যন্তরীণ রুটগুলোতে সবাই যেয়ে থাকে। তো এখন এটি এই যে এখানে যে অবস্থা দেখুন, একটা শুনশান অবস্থা। সকাল থেকে মানুষ এসে ফিরে গেছে। 3 হুইলারের দখলে এখন মহাসড়ক, আর 3 হুইলারের এরা সবাই যাচ্ছে, বাধ্য হচ্ছে যেতে। জানি না এই যাত্রাটুকু কতটা নিরাপদ। আর বড় যে যানবাহন আছে তার মধ্যে শুধু বিআরটিসি যেটি রয়েছে তাদের গাড়িগুলো চলছে, তার সংখ্যাও খুব একটা বেশি না। তো সবকিছু মিলিয়ে যেটি বলা হয় যে আকস্মিক এই ধর্মঘটে নাকাল এখন সাধারণ মানুষ। যদিও আজকে শুক্রবার, যে কথা আমি আগেও বলেছি, মানুষ খুব দুর্বিষহ অবস্থার মধ্যে আছে। আসলে বাসে তেলের দাম বেড়েছে, ট্রাক ধর্মঘট হয়েছে, বাস ধর্মঘট হয়েছে, কিন্তু সাধারণ মানুষের বক্তব্য যে তাদের ধর্মঘট করার কিছু নাই, কেউ নাই, তাদের দাবিকে আদায় করার কেউ নাই, সবাই সবার দাবি আদায়ের জন্য জনগণকে জিম্মি করছে। এই হচ্ছে এদের কথা। আরেকটা কথা হচ্ছে যে আজকে আসলে আপনি জানেন যে 26টি গ্রুপের পরীক্ষা বিভিন্ন ব্যাংক, সরকারি দপ্তরগুলোতে 26টি স্থানে আজ অনুষ্ঠিত হচ্ছে। সকাল থেকে বিকেল পর্যন্ত এই পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে বিভিন্ন ক্ষেত্রে। এখন এই পরীক্ষায় আসতে গিয়ে বা পরীক্ষায় অংশগ্রহণ করতে গিয়ে যেটি হচ্ছে যে আসলে কেউ সঠিকভাবে আসতে পারবে বলে তাও মনে হয় না। এর কারণ হলো যে পরীক্ষাগুলো ঠিক সময় শুরু হবে 9টার সময়, কিন্তু সেই 9টার সময় আসার জন্য যে পরিবহনের দরকার ছিল তা কিন্তু কোথাও নেই। এখন বাধ্য হয়ে সবাই আসছে 3 হুইলার যেগুলো রয়েছে তাতে, তার উপর ভিত্তি করে দ্বিগুণ এতে ভাড়া নেওয়া হচ্ছে। অর্থাৎ দেখার কেউ নেই। এখন পর্যন্ত দেখিনি যে ধর্মঘট চলাকালে 3 হুইলার গুলো যেগুলো রাস্তায় রয়েছে সেগুলো যে অতিরিক্ত দাম নিচ্ছে, তো এই দামের জন্য কোথাও কাউকে জরিমানা করা হয়েছে বা কাউকে সামান্যতম জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অর্থাৎ মানুষ, সাধারণ মানুষ যারা আছে তারা আর যাই হোক, একটা পরিবহন সেক্টরের আজকের এই খরচে এমনিতেই তেলের দাম বেড়ে যাওয়ায় তাদেরকে সব ক্ষেত্রে অতিরিক্ত টাকা গুনতে হচ্ছে, আর আজকে তার সাথে যোগ হয়েছে অতিরিক্ত দুর্ভোগ। সবকিছু মিলিয়ে মুরাদ, আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন, আমরা পরবর্তীতে আসবো আপনার কাছে। এবার আমরা চলে যাচ্ছি খুলনাতে। খুলনা থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী AH শামীমুজ্জামান। শামীম, এই যে হঠাৎ করে গণপরিবহন বন্ধ ঘোষণা করা হয়েছে, তো এই বিষয়ে খুলনার সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? পরিবহন ছেড়ে যায়নি বা আসেনি। এই যে ধর্মঘটের কারণে কিন্তু আসলে সবসময় আমরা দেখেছি যে সাধারণ মানুষ আসলে ভোগান্তির শিকার হয়। কেননা সাধারণ মানুষ আসলে এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াতের জন্য আসলে গণপরিবহন ছাড়া বিকল্প কোনো মাধ্যম থাকে না। তো যে কারণে এবারের ধর্মঘটেও কিন্তু সাধারণ মানুষ ভোগান্তির শিকার হয়েছে। আমরা সকাল থেকে সোনাডাঙ্গা বাস টার্মিনালে অবস্থান করছি। আমরা কিন্তু এখানে এসে দেখেছি মানুষ গন্তব্যের উদ্দেশ্যে যারা এসেছেন, এসে কিন্তু তারা পরিবহন ধর্মঘটের কথা জানতে পেরে কিন্তু বেশ
ভোগান্তির শিকার হয়েছেন এবং এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার জন্য তারা 3 হুইলার যে যান আছে সেই যানে করে তারা এক স্থান থেকে অন্য স্থানে যাচ্ছেন। এই সুযোগটাও কিন্তু আসলে 3 হুইলার যানের চালকরা এই সুযোগটাও গ্রহণ করছেন। এই সুযোগে তারা কিন্তু স্বাভাবিক যে ভাড়া রয়েছে সেই ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া যাত্রীদের নিকট থেকে নিচ্ছেন। আর সব মিলিয়ে যেটা দেখছি আসলে যে ধর্মঘটের কারণে যে মানুষের যে দুর্বিষয় একটা অবস্থা, যে ভোগান্তির যে অবস্থা পড়েছে, আসলে এই ভোগান্তি থেকে লাঘবের জন্য আমরা মানুষের যে কথা যে আসলে সব তারা যেটা বলছেন যে কোনো ভাবে পরিবহন ধর্মঘটটা যাতে প্রত্যাহার হয় এবং এই বিষয়ে দ্রুত যাতে পদক্ষেপ গ্রহণ করা উচিত বলেই কিন্তু আসলে সাধারণ মানুষ মনে করছেন। তা নাহলে পরিবহন ধর্মঘট যদি দীর্ঘ হয় তাহলে মানুষের দুর্ভোগ ভোগান্তি কিন্তু আরো দীর্ঘ হবে। তো এই মিলিয়ে সর্বশেষ তথ্য ছিল আমার কাছে। গণপরিবহন ও পণ্যবাহী বন্ধের বিষয়ে বরিশাল খুলনা থেকে এতক্ষণ যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা। ফেরি স্বল্পতে এবং শিমুলিয়া বাংলাবাজার নৌ রুটে ফেরি চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে দৌলতদিয়া ঘাট ব্যবহারকারীরা। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে যাত্রীবাহী পরিবহন পার হতে পারলেও পণ্যবাহী গাড়িকে অপেক্ষা করতে হচ্ছে 3 থেকে 4 দিন। ফেরিঘাটে খাবার ও পয় নিষ্কাশন ব্যবস্থা না থাকায় দুর্ভোগ আরো বেড়েছে। 1 মাসের বেশি সময় ধরে দীর্ঘ যানজটের ভোগান্তি দৌলতদিয়া ফেরিঘাট এলাকায়। 27 অক্টোবর পাটুরিয়া ঘাটে ফেরি ডুবির পর পরিস্থিতির আরো অবনতি হয়। এই নৌরুটে দেখা দিয়েছে ফেরি ও ঘাটের তীব্র সংকট। নদী পারের অপেক্ষায় ফেরিঘাট থেকে কয়েক কিলোমিটার দূরে 3-4 দিন ধরে দাঁড়িয়ে পণ্যবাহী যান চালকরা। ঘাট এলাকায় থাকার জায়গা ও মানসম্মত খাবার দোকান না থাকায় তাদের দুর্ভোগ বেড়েছে আরো। 3 দিন ধরে আমি এখানে জামে আছি, ঠিক আছে। এখানে তো তেমন হোটেলও নাই, খাওয়া দাওয়ার সমস্যা। সবচেয়ে সমস্যা হচ্ছে গোসল আর বাথরুমের সমস্যাটা সবচেয়ে বেশি আমাদের। ছিলাম হলো লাইনেই, আমরা এই বন্ধু কোনো ফেরি পাই নেই, সিরিয়ালে টানেই না। খাওয়া দাওয়া, গোসল, বাথরুম নাই, ফেরি ওয়ালও চলে না ঠিক মতন, পুলিশে এসেও কোনো খোঁজ খবর নাই। ফেরিঘাটে ভোগান্তির কথা স্বীকার করে বিআইডব্লিউটিসি বলছে, ঘাট সংকট এবং শিমুলিয়া বাংলাবাজার রুটে ফেরি চলাচল বন্ধ থাকায় যানজট দেখা দিচ্ছে। 2টা ফেরি আসলো কালকে, এরপরে পল্টন আসছে, পল্টন সেট হয়েছে কালকে। 18টা ফেরি এই মুহূর্তে যথেষ্ট না। 18টা ফেরি যদি যথেষ্ট হয় তাতে জ্যাম থাকার কথা না। দৌলতদিয়া পাটুরিয়ার নৌরুট দিয়ে দক্ষিণাঞ্চলের 21 জেলার যাত্রী ও যানবাহন ফেরি পারাপার হয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। 1 মাসের মধ্যে দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে এলপি গ্যাসের দাম। এবার 12 কেজি এলপি গ্যাসের সিলিন্ডারের দাম 54 টাকা বাড়িয়ে 1313 টাকা নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলন বিইআরসি জানায়, নতুন মূল্য বৃহস্পতিবার থেকেই কার্যকর হবে। গাড়িতে ব্যবহৃত এলপিজির দাম বাড়িয়ে প্রতি লিটার 61 টাকা 18 পয়সা করা হয়েছে। আগে প্রতি লিটার 58 টাকা 68 পয়সা ছিল। এদিকে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর 12.5 কেজি এলপিজির দাম 591 টাকায় থাকছে, কারণ উৎপাদন পর্যায়ে এর খরচ পরিবর্তন হয়নি বলে জানিয়েছে বিইআরসি। ধর্মঘটের কারণে পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ থাকার প্রভাব পড়তে শুরু করেছে রাজধানীর বাজারগুলোয়। এরই মধ্যে গতকালের তুলনায় সব ধরনের সবজির দাম বেড়েছে কেজিতে 10 টাকা। এছাড়া আগের মতোই বাড়তি দামে বিক্রি হচ্ছে চাল, তেল ও মুরগি। সরবরাহ কমে যাওয়ায় দাম বৃদ্ধির কথা জানিয়েছে বিক্রেতারা। এদিকে সব ধরনের নিত্যপণ্যের দাম বৃদ্ধি পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতারা। আরো জানাতে রাজধানীর কারওয়ান বাজার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শাহিদ আহমেদ। শাহিদ, এই যে বাজারের যে ঊর্ধ্বগতি, এটা আমরা গত প্রায় 2-3 সপ্তাহ থেকে দেখছি এবং গত সপ্তাহ থেকে এটি আরো ক্রমান্বয়ে অনেক বেশি বেড়ে গিয়েছে এবং এখন যেটি মরার উপরে খরার ঘা যেটা দাঁড়িয়েছে, যে গণপরিবহন বন্ধ, পণ্যবাহী পরিবহন বন্ধের একটা ধর্মঘটের ডাক দিয়েছে, সেক্ষেত্রে আজকের শুক্রবারের বাজার পরিস্থিতি সার্বিকভাবে আপনি কেমন দেখছেন, বিস্তারিত জানান। দেখুন, ঠিক এই মুহূর্তে আমি রাজধানীতে সবচেয়ে বড় পাইকারি বলা যায় বা সবচেয়ে বড় খুচরা বাজার, দুইভাবে বিক্রি হয় সেই রাজধানী কারওয়ান বাজারে আছে। যেহেতু শুক্রবার অন্যান্য দিনের তুলনায় ক্রেতা সমাগমটা বেশি, ঠিক এই মুহূর্তের চিত্র যদি আমি আপনাকে দেখি, সেক্ষেত্রে দেখবেন যে বাজারে ক্রেতা বিক্রেতারা হাক ডাকে যেমন মুখরিত, তেমনি নিত্য প্রয়োজনীয় পণ্যের কিন্তু কোনো ঘাটতি নেই। সেটা মানুষ কিন্তু চাহিদা মাফিক পণ্য কিনতে পারছে, কিন্তু মানুষের মধ্যে এটা আতঙ্ক রয়েছে এবং গত কয়েক মাস ধরে নিত্যপণ্যের দাম যে লাগাম ছাড়া বেড়ে চলেছে, সেক্ষেত্রে
এখন বলা যায় যে ক্রেতারা আসলে দিশেহারা নাই, রীতিমতো আতঙ্কে বাজারে এসে তারা আতঙ্কিত হচ্ছেন। জিনিসপত্রের দাম শুনে অনেকে কিন্তু বাজেটের সাথে সমন্বয় না করতে পেরে চাহিদার তুলনায় প্রয়োজনীয় পণ্য অনেক কম কিনছেন, এমনটা জানিয়েছেন এখানে যারা ক্রেতা যারা কিনতে এসেছেন। সে কয়েকজন ক্রেতার সাথে কথা হয়েছিল যে বাজারে দাম নিয়ে তারা আগে ছিল দিশেহারা, এখন দিশেহারার সাথে নতুনভাবে তারা উদ্বিগ্ন এবং এই বাজার আসলে তাদের জন্য একটা আতঙ্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে। আর যে গতকালকে যে ডিজেলের এবং কেরোসিনের যে লিটারে 15 টাকা বেড়েছে তার প্রভাব কিন্তু যদি এক কথায় আপনাকে বলি সেক্ষেত্রে কাঁচা বাজারে এখনো খুব একটা প্রভাব না পড়লেও তারা কিন্তু শঙ্কিত যে এই প্রভাবটা খুব দ্রুত পড়ে যাবে। এখানে যারা বিক্রেতা আছে তাদের সাথে কথা হয়েছে, তারা যেটা বলছে ঢাকার বাইরে থেকে পণ্যবাহী যে গাড়িগুলোর কারণ বাজারে আসে, বিশেষ করে সবজি সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্য নিয়ে, যেহেতু আজকে সকাল 6টা থেকে যে অঘোষিতভাবে যে ধর্মঘট চলছে, অর্থাৎ বিভিন্ন জায়গায় পণ্যবাহী গাড়িগুলো আটকে দেওয়া হচ্ছে, সেটা প্রভাব এখনো পর্যন্ত পড়েনি। তারা বলছে এটা কিন্তু বিকেল নাগাদ অথবা রাত্রের মধ্যে পড়া বা আগামীকালকে পড়ার সম্ভাবনা রয়েছে, কারণ আজকে সকাল থেকে অর্থাৎ পণ্যবাহী গাড়ি কিন্তু এই বাজারে আড়তগুলোতে আসে রাত্রে। গতকালকে পর্যন্ত আজকে সকাল পর্যন্ত যে পণ্যবাহী গাড়ি ছিল তারা কিন্তু নিয়মিত এসেছে এবং তারা বলছে যে এই প্রভাবটা আগামীকাল থেকে পড়া শুরু করবে। আর যে দামের বিষয়টা সেটা বলছি যে ইতোমধ্যে কিন্তু এই সুযোগটা পাইকারি বাজারের তুলনায় পাড়া মহল্লা যে খুচরা বাজারে তারা কিন্তু ইতিমধ্যে দামটা বাড়িয়ে দিয়েছে। তারা যেটা বলছে যে এবং অনেকে এটা পালানোর পায়তারাও করছেন, অর্থাৎ এই যে কোনো সুযোগে যে সদ্ব্যবহার করছে ব্যবসায়ীরা, যে মানুষের ভোগান্তির জন্য দামটা বাড়িয়ে দিচ্ছেন, সেই বিষয়ে ক্রেতাদের যেমন অভিযোগ রয়েছে তেমনি বিক্রেতারা বলছেন যে পাইকারি খুচরা বাজারে মনিটরিং এর দায়িত্ব আসলে সরকারকে, তাকেই দেখতে হবে যে আসলে কি পরিমাণ দামের পার্থক্য। যদি এক কথা আপনাকে বলি পণ্য ধর্মঘটে কিছুটা প্রভাব পড়তে শুরু করেছে, তবে সবাই আতঙ্কিত যে এই আগামীতে এই পণ্যের বাজারে দাম বৃদ্ধির লাগামটা আসলে কোথায় যেয়ে থাকে। মূলত এই ছিল রাজধানীর কাঁচা বাজারগুলো থেকে সর্বশেষ। রাজধানীর করণবাজার থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী শাহিদ আহমেদ। স্কুল শিক্ষার্থীদের প্রতিটি টিকা কেন্দ্রে উপচে পড়া ভিড়। রাজধানীর প্রতিটি কেন্দ্রে 25টি বুথ প্রস্তুত, কিন্তু টিকা দেওয়া হয় 10টিতে, ফলে উপেক্ষিত হয় স্বাস্থ্যবিধি। মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর বলছে টিকা সংরক্ষণ জটিলতায় আপাতত কেন্দ্র বুথের সংখ্যা বাড়ছে না। বনানীর চিটাগং গ্রামার স্কুলে শিক্ষার্থীদের করোনা টিকা দেওয়া হচ্ছে। সামনের রাস্তায় প্রায় 1,500 শিক্ষার্থীর লাইন। টিকা পেতে এক একজনকে অপেক্ষা করতে হচ্ছে 3 ঘন্টারও বেশি। 4টি স্কুলের শিক্ষার্থীকে টিকা দেওয়া হচ্ছে এখানে, একসঙ্গে 2-3টি সারি। প্রত্যেক শিক্ষার্থীর সঙ্গে রয়েছে অভিভাবক। বালাই নেই স্বাস্থ্যবিধির। স্বাস্থ্যবিধি মানা হচ্ছে? মানার কোনো অবস্থা আছে এখানে? এখানে কোনো স্বাস্থ্যবিধি নাই। তোরা পরীক্ষা দিবে, এটা কি ডিস্টেন্স মেনটেন হচ্ছে না, ঘন্টার পর ঘন্টা বসে আছে। প্রত্যেকটা ক্লাসে ধরেন 2টা শিফটে 200-400 বাচ্চা আছে। এত বাচ্চা এই যে 1 কিলোমিটার 1.5 কিলোমিটার লাইন দিয়ে কখন শেষ করবে? এই প্রত্যেকটার সাথে 1-2জন গার্ডিয়ান আসছে। স্কুলের নিয়ন্ত্রণে যদি গাড়ি দিয়া পোলাবানদের নিয়ে আসতো তাহলে এই গ্যাদারিং এরকম পরিবেশ সৃষ্টি হতো না। রাজধানীর 7টি স্কুলে বুথ চালু আছে 10টি করে, আর মতিঝিল আইডিয়ালে 20টি বুথে দেয়া হচ্ছে টিকা। শিক্ষকরা বলছেন 25টি বুথ চালু হলে টিকাদানে গতি বাড়বে। এক একটা বাচ্চার সাথে এক একটা গার্জিয়ান এসে ক্রাউড কন্ট্রোল ইজ বিকামিং ভেরি চ্যালেঞ্জিং। 10টা বুথ থেকে অপারেশনাল না করে যদি সাইমultaneously 25টা বুথই চালু করতো তাহলে পেস অফ ওয়ার্কটা আরেকটু বাড়তে পারতো। সেটা আমরা ইন্টারনাল অ্যাডমিনিস্ট্রেটরস হিসেবে সেটা ফিল করছি আজকে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বলছে ফাইজারের টিকা দিতে হয় এসি বুথে, তাই অনেক স্কুলে কেন্দ্র বসানো যায়নি। কবে থেকে অন্য বাড়তি কেন্দ্র হবে সেটা এখনো ডিসাইড করিনি, তবে আমরা এমনি স্টাডি করে রেখেছি। 1 সপ্তাহ দেখে যে টিকার আসলে কিভাবে ভ্যাকসিনেশন করা যাচ্ছে সেটার উপর ভিত্তি করে এটা সংখ্যাটা বাড়ানো কমানো পারে। আমরা প্রতিষ্ঠানগুলোকে বলেছি যাতে শিক্ষার্থীদের তারা একসাথে নিয়ে আসে এবং নিজস্ব ব্যবস্থাপনায় পরিবহন ব্যবস্থাপনা ইত্যাদি করতে পারে। রাজধানীতে এখন প্রতিদিন টিকা পাচ্ছে প্রায় 18,000 শিক্ষার্থী। 12 থেকে 17 বছর বয়সী 1 কোটি শিক্ষার্থীকে টিকা দিতে চায় সরকার। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রবাসী ও যুক্তরাজ্যের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগে বিশেষ সুবিধা দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লন্ডনে বিনিয়োগ সম্মেলনে তিনি জানান বাংলাদেশ এখন বিনিয়োগের নিরাপদ ঠিকানা। পুঁজিবাজার, আইটি সহ নানা খাতে প্রবাসী ও ব্রিটিশ ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান জানান প্রধানমন্ত্রী।
বাংলাদেশে আরো বেশি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে বৃহস্পতিবার যুক্তরাজ্যের লন্ডনে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন BSEC, লন্ডনে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ BIDA ও বাংলাদেশ হাই কমিশনের যৌথ উদ্যোগে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট 2021 বিল্ডিং সাস্টেনেবল গ্রোথ পার্টনারশিপ শীর্ষক রোড শোর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভার্চুয়াল প্ল্যাটফর্মে উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, সুশাসন, রাজনৈতিক স্থিতিশীলতার কারণে গত এক দশকে দেশের আর্থসামাজিক চিত্রে আমূল পরিবর্তন এসেছে। ক্রয় ক্ষমতা, মাথাপিছু বিদ্যুতের ব্যবহার, স্থানীয় বাজার সম্প্রসারণে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় এগিয়ে আছে। বাংলাদেশে মাথাপিছু আয় বর্তমানে $2,554 উন্নীত হয়েছে। 2041 সালে উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। প্রধান প্রধান খাতের উন্নয়নে বাংলাদেশ আরও আন্তর্জাতিক বিনিয়োগ প্রয়োজন। এক্ষেত্রে আমরা যুক্তরাজ্যের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানাচ্ছি। তিনি বলেন, দেশের পুঁজিবাজার, ICT, কৃষি, জাহাজ নির্মাণ, জ্বালানি ও তিনি বলেন, দেশের পুঁজিবাজার, ICT, কৃষি, জাহাজ নির্মাণ, জ্বালানি ও বিদ্যুৎ সহ বিভিন্ন খাতে বিনিয়োগের সুযোগ নিতে পারেন ব্যবসায়ীরা। এক্ষেত্রে প্রবাসীদেরও এগিয়ে আসার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। ইনভেস্টার্স আছে, তাদেরকে পার্টনার করে নিয়ে আসেন, তাদের সাথে আপনারা বাংলাদেশে এসে ব্যবসা করেন, সব রকম সুযোগ সুবিধা আপনারা পাবেন। আর কারো যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই আমি আছি, সেটা আমরা দেখব, এতে কোনো সন্দেহ নেই। সব ধরনের সহজভাবে যাতে ব্যবসা করতে পারেন সে ব্যবস্থাটা আমরা করে দেব। বিনিয়োগ সম্মেলনের মাধ্যমে যুক্তরাজ্য বাংলাদেশ ব্যবসা ও বিনিয়োগ সম্পর্ক আরো শক্তিশালী হবে বলেও আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নাফিজা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের উন্নয়নে প্রবাসীদের অভিজ্ঞতা ও বিনিয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করেন প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের আয়োজনে লন্ডনে বিনিয়োগ সম্মেলনে তিনি বলেন, স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পরও আন্তর্জাতিক বাজারে রপ্তানিতে শুল্ক সুবিধা পেতে মুক্ত বাণিজ্য চুক্তিতে জোর দিচ্ছে সরকার। বিএসইসির আয়োজনে লন্ডনে বিনিয়োগ সম্মেলন। বৃহস্পতিবার উদ্বোধনী দিনে সংস্থাটির চেয়ারম্যান ব্রিটিশ বিনিয়োগকারী ও প্রবাসীদের সামনে বাংলাদেশের উচ্চ জিডিপি প্রবৃদ্ধি, করোনা ও বৈশ্বিক বিপর্যয় মোকাবিলায় সক্ষমতা, বিনিয়োগ থেকে বেশি হারে মুনাফা প্রাপ্তির সুযোগ সহ বিভিন্ন ইতিবাচক দিক তুলে ধরেন। গত এক বছরে বাংলাদেশের শেয়ার বাজার বিশ্বের সেরা বাজারের মধ্যে জায়গা করে নিয়েছে। এ সময় বাজার মূলধন অনেক বেড়েছে। আমি মনে করি আপনারা সেখানে বন্ড এবং ইকুইটিতে বিনিয়োগ করে বাংলাদেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারেন। 2025 সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতির আকার ছাড়াবে $500 বিলিয়ন। প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, এক দশক ধরে দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশেই স্থানীয় মুদ্রার মানের স্থিতিশীলতা সবচেয়ে বেশি। মুনাফা এবং বিনিয়োগ শতভাগ ফিরিয়ে নেওয়া সহ বাংলাদেশে বিনিয়োগের নানা সুবিধা নেয়ার আহ্বান জানান তিনি। বাংলাদেশে সরকারি বেসরকারি অংশীদারিত্বে বিনিয়োগের সুযোগ দেয়া হচ্ছে বিভিন্ন খাতে। এলডিসি পরবর্তী সময়ে রপ্তানি বাজার ধরে রাখা এবং সম্প্রসারণে জিএসপি প্লাস, এফটি এর মতো চুক্তিকে গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার। দেশের উন্নয়নে প্রবাসীরাও তাদের শিক্ষা, অভিজ্ঞতা ও বিনিয়োগের মাধ্যমে আরও ভূমিকা রাখতে পারে। সম্মেলনে ভিডিও বার্তায় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন এবং ব্রিটিশ রাজপরিবারের প্রিন্স চার্লস দ্রুত বর্ধনশীল বাংলাদেশের অর্থনীতি এবং সামাজিক সূচকে উন্নতির প্রশংসা করেন। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে দুদেশের বাণিজ্যিক ও পারস্পরিক সম্পর্ক আরও জোরদার হবে। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেখছেন বিরতিহীন সংবাদ। সংবাদে আরো যা থাকছে। এবারে প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তি লটারিতে ফি সর্বোচ্চ 5,000 টাকা। ডিসেম্বরের প্রথমে কার্যক্রম শুরু। সড়কের জলাবদ্ধতা ও সুয়ারেজের পানিতে নাকাল রাজধানী ভাটারা এলাকার মানুষ এখনো সংস্কার কাজ শুরু করেনি। উপস্থিতি
চালের বাজারে 90% বেশি বিক্রি হচ্ছে মিনিকেট, নাজির শাইলের মতো চিকন ও স্বচ্ছ চাল। দেশে এই ধরনের কোনো ধান উৎপাদন না হলেও চাহিদার অজুহাতে মিল মালিকরা অটো রাইস মেশিনে বিশেষ প্রক্রিয়ায় মোট চালকে ছেটে ছাড়ছেন বাজারে। এতে চরম স্বাস্থ্য ঝুঁকিতে ভোক্তারা। তাই প্রতারণা থেকে রক্ষায় ধানের নাম অনুযায়ী চালের নাম রাখার প্রস্তাব বিশেষজ্ঞদের। মিনিকেট, নাজিরের মতো চিকন চালের উৎপাদন দেশে না হলেও বাজারে এগুলোর সরবরাহই সবচেয়ে বেশি। রাজধানীর পলাশীর প্রকৌশল বিশ্ববিদ্যালয় মার্কেটের চাল ব্যবসায়ী নজরুল ইসলাম 40 বছর ধরে করছেন ব্যবসা। তিনি জানালেন, আগে কখনো এত চিকন ও পরিষ্কার চাল বিক্রি করেননি। অনেক ফ্যামিলিতে মনে করা যায় মরা দানা থাকতে পারবো না, পাথর থাকতে পারবো না, এগুলো আবার বিশ্রায় যে আমাকে পরিষ্কার চাল, তো এখন অটো মেশিনে পরিষ্কার বানায় দেব। অটো রাইস মিলে বিশেষভাবে প্রক্রিয়াজাত এসব চালে পুষ্টিগুণ না থাকলেও রয়েছে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর উপাদান। নাইজার চাল যে আমাদের দেশে উৎপাদন হয়, যে পরিমাণ উৎপাদনে বাংলাদেশের একদিনে যে চাল লাগে সেই পরিমাণও না। তারপরে মিনিকেট, সারা বছর দেখবেন যে মিনিকেট চাল পাওয়া যায়, অথচ মিনিকেট নামে কিন্তু কোনো জাত আমরা রিলিজ করিনি। মেশিনে ছেঁটে চিকন করা এই চালের ভাতে নেই প্রয়োজনীয় পুষ্টি। ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, আয়রন ও ফাইবার নষ্ট হয়ে থাকছে শুধু কার্বোহাইড্রেটের অংশ। তাই ভোক্তাদের প্রতারণা থেকে বাঁচাতে যে ধানের চাল সেই নামেই বিক্রির পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। চাল আমরা যে জাতগুলা উদ্ভাবন করছি সেই নামে চালগুলা বিক্রয় করা হোক, সেইভাবে মিলিং করা হোক। আমরা যেভাবে বলছি মিলিং করে বাজারজাত করো, সেটা মোটা হোক, তাতে অসুবিধা নেই। মিল মালিকদেরকে অন্তত একটা রেগুলেশনের আওতায় নিয়ে আসে এবং বলা হয় যে এখানে 10% সর্বোচ্চ 12%-এর বেশি এখানে প্রক্রিয়াজাত করা আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অটো রাইস মিল মালিকরা জানান, চালের উপরের পুষ্টি সমৃদ্ধ বাদামি যে অংশ ছেঁটে ফেলা হয় তার রয়েছে ব্যাপক চাহিদা। এগুলো মাছ ও মুরগির খাবার হিসেবে চালের চেয়েও বেশি দামে বিক্রি করা হয় বিভিন্ন খামারে। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবারও প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তি কার্যক্রম হবে লটারির মাধ্যমে। ডিসেম্বরের প্রথম দিকে ভর্তি কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ভর্তি ফি সর্বোচ্চ 5,000 টাকা নির্ধারণ করা হচ্ছে। স্বাভাবিক সময়ে প্রথম শ্রেণীতে শিক্ষার্থী ভর্তি হয় লটারির মাধ্যমে, বাকি শ্রেণীতে পরীক্ষা নিয়ে ভর্তি করা হয়। করোনার কারণে গত বছর সব শ্রেণীতেই লটারির মাধ্যমে ভর্তি হয়। এবারও প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থী ভর্তি হবে লটারির মাধ্যমে। স্বাস্থ্যবিধি মেনেই এই লটারি কার্যক্রম আয়োজন করবে কর্তৃপক্ষ। করোনা পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সরকারি স্কুলে অনলাইনে শিক্ষার্থীরা আবেদন করবে। বেসরকারি স্কুলে ভর্তির আবেদন ফি 200 টাকা ও সরকারিতে 170 টাকা রাখা হয়েছে। সরকারি এবং বেসরকারি ঢাকা এবং ঢাকার বাইরে মেট্রোপলিটন এলাকা এবং জেলা শহরগুলোতে আমরা এই একই পদ্ধতিতে সারা দেশের লটারি কার্যক্রমটি সম্পন্ন করতে চাই। সেশন 4 সহ ভর্তি ফি সর্বসাকুল্যে মফস্বল এলাকায় 500 টাকা, উপজেলায় 1000 টাকা, ঢাকায় 5000 টাকা আর অন্যান্য মেট্রোপলিটন এলাকায় 3000 টাকার বেশি কেউ নিতে পারবে না। শিগগিরই এই নীতিমালা জারি করবে মন্ত্রণালয়। এই লটারির মাধ্যমে যেটা হয় আপনি জানেন, গত বছর যেটা হয়েছে যে মেধাবী ছাত্রছাত্রীরা তারা বিভিন্ন স্কুলে ছড়িয়ে যায়, আর পুরনো পদ্ধতিতে মেধাবী ছাত্রছাত্রীরা গুটি কয়েক শিক্ষা প্রতিষ্ঠানে তারা কেন্দ্রীভূত হতো। এদিকে অভিভাবকরা বলছেন, ভর্তি কার্যক্রম যাতে স্বচ্ছভাবে হয় তা নিশ্চিত করতে হবে। ভর্তি প্রক্রিয়া যাতে স্বচ্ছভাবে হয় সেটা নিশ্চিত করতে হবে। শিক্ষার্থীদের যাতে ভোগান্তি না হয় সেদিকে নজর রাখতে হবে। লটারি কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে বেশ কয়েকটি পর্যবেক্ষক দল গঠন করা হবে। কেউ অনিয়মের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বর্ষাকাল নয়, তবুও জলাবদ্ধতা। সুয়ারেজের পানি মিলে মিশে একাকার রাজধানী ভাটারার নূরের চালা এলাকার বাজার সড়ক। নতুন ওয়ার্ড হওয়ার পর একবারও হয়নি এই সড়কের সংস্কার কাজ। একলিকের টাকা হাতে আসায় ডিসেম্বরের মধ্যে উন্নয়ন কাজ শুরুর কথা বলছে উত্তর সিটি কর্পোরেশন। প্রকৃতিতে শীতের ছোঁয়া, তবে এই সড়ক দেখে মনে হতেই পারে এটি বর্ষাকাল।
রাজধানীর ভাটারার নূরের চালা এলাকার বাজার সড়ক এটি। বছরব্যাপী জলাবদ্ধতা থাকে এই সড়কে। ড্রেনেজ ব্যবস্থা প্রায় বিকল হয়ে পড়ায় সুয়ারেজের পানি ছড়িয়ে পড়েছে সড়কে, সঙ্গে খানাখন্দ তো আছেই। ফলে বছর জুড়েই থাকে ভোগান্তি। নতুন 39 নম্বর এই ওয়ার্ড ইউনিয়ন আমলেই ভালো ছিল বলে মন্তব্য নাগরিকদের। আগে ওরকম ছিল না, চেয়ারম্যান মেম্বার তখন কাছে যে ঠিক মতো পানি ওই রকম জমে নাই। এই কমিশন আমল নেই 2 বছর ধরে পানি। পরিস্থিতির রাস্তার এত পাও নষ্ট হয়ে যায়, হাঁটা চলা তো খুবই খারাপ, রিক্সা চলাচল খুবই কষ্ট। আপনারা রাস্তা এইভাবে ঠিকঠাক করেন, কি করবো আমরা। প্রায় 1 বছর আগে এই রাস্তা সংস্কারের জন্য নগর ভবনে আবেদন জানিয়েছেন কাউন্সিলর, কিন্তু নতুন ওয়ার্ডগুলোর উন্নয়ন বিল হাতে না আসায় কাজ শুরু করতে পারেনি ডিএনসিসি। সেনাবাহিনী কাজটি বাস্তবায়ন করছেন। আমরা এই প্রকল্পের কাজটি শুরু হলে এই নতুন এলাকাগুলোর যে উন্নয়নের যে চিত্র, সেই চিত্র পাল্টে যাবে এবং আমরা আশা করছি যে এখানে রাস্তাঘাটগুলো বড় হবে এবং একটি মাস্টার প্ল্যান আমরা করেছি। সেই মাস্টার প্ল্যানের ভিত্তিতে এই এলাকার যখন কাজটি আমাদের হাতে চলে আসবে, তখন এই এলাকার জনগণের আজকের যে অবস্থা সেটি সেখানে থাকবে না। 2022 সালের মধ্যে ডিএনসিসির নতুন 18টি ওয়ার্ডের সড়ক অবকাঠামো সহ ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ করবে কর্তৃপক্ষ। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ওম নামে যে গানে ধর্মীয় অনুভূতিতে আঘাতে মামলা হয়েছে, সে ব্যান্ড দলের সঠিক নামই জানে না বাদী হুমায়ুন কবির। মামলার এজাহারে দেখা যায় মেঘ দলের পরিবর্তে ব্যান্ড দলের নাম লেখা মেঘদূত। এই ধরনের মামলা গ্রহণের আগে বিচারকদের আরো সতর্ক হতে বলছেন জ্যেষ্ঠ আইনজীবীরা। কয়েকদিন আগে ব্যান্ড দল মেঘ দলের 7 সদস্যের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের মামলা করেন এক আইনজীবী। অভিযোগের মুখে থাকা ওম নামে গানটি 2004 সালে প্রকাশিত হয়। তবে সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাম্প্রদায়িক সহিংসতা বিরোধী কনসার্টে গানটি গাওয়ার পর মামলা করেন আইনজীবী হুমায়ুন কবির। যদিও মামলার এজাহারে ব্যান্ড দলের নাম মেঘ দলের পরিবর্তে মেঘদূত লিখেছেন তিনি। এ বিষয়ে গণমাধ্যমের সাথে কথা বলতে রাজি হননি হুমায়ুন কবির। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেডাই খান পান্না বলছেন যে গানটির কথা বলা হচ্ছে তাতে ধর্মীয় অবমাননাকর কিছু বলা হয়নি। সব ধর্মের মূল আদর্শের কথাই সেখানে তুলে ধরা হয়েছে। সংবিধানে সবার মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে বলেও মত তার। আইনের দৃষ্টিতে আমি যেটা বিশ্বাস করি যে মেঘদলের এখানে কিছুই হবে না, কিন্তু যেটা হলো যে সংস্কৃতির উপর একটা আঘাত আসতে পারে তার একটা সংকেত, অশনি সংকেত, এই অশনি সংকেতটা বন্ধ করে দেওয়া উচিত। এদিকে আমি আইন প্রয়োগকারী সংস্থা এবং বিচার অঙ্গনে যারা আছেন, বিচার চাইলেই যে তার নিতে হবে তা না, তার একটু প্রাইমা ফেসি এই ব্যাপারগুলোতে দেখা উচিত। সংস্কৃতি কর্মীরা বলছেন সংস্কৃতি চর্চা কখনোই ধর্ম পালনে বাধা দেয় না, বরং ধর্মান্ধতা, কুসংস্কার, অজ্ঞতা দূর করতে বলিষ্ঠ ভূমিকা রাখে। ব্যান্ড দল মেঘ দলের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্মের মূল বাণীকে এই গানে যুক্ত করা হয়েছে। বর্তমানে একটা ফ্যাশন বলবো আমি হয়ে দাঁড়িয়েছে, যে কোনো কিছু বললে আপনি ধর্মের অনুভূতিতে আঘাতের কথা আপনি বলছেন। ধর্মের অনুভূতি এত হালকা নয়, ধর্ম অনেক গভীর জিনিস। এবং আজকে যারা এই কথাগুলো বলছেন তারা তাদের মত প্রকাশের স্বাধীনতার নামে প্রকারান্তরে অন্যের মতকে হরণ করার চেষ্টা করছেন এবং আমাদের সংবিধানের বিরুদ্ধে তারা কথা বলছেন। মামলাটি তদন্ত করে 1 ডিসেম্বরের আগে প্রতিবেদন জমা দিতে এরই মধ্যে পিবিআইকে নির্দেশ দিয়েছে আদালত। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। স্বাধীনতার 50 বছরেও তালিকায় নাম ওঠেনি খুলনার ফুলতলা উপজেলার মুক্তিযুদ্ধের সংগঠক কওসার আলী জমাদ্দার ও আনোয়ারুজ্জামান মোল্লার। শেষ জীবনে এসে এই 2 মুক্তিযোদ্ধা সংগঠকের দাবি অন্তত এলাকায় তাদের নাম অন্তর্ভুক্ত করা হোক। 1971 সালের মার্চে ফুলতলার স্বাধীনতাকামী কয়েকজন মানুষ সর্বদলীয়ভাবে গঠন করেন 27 সদস্য বিশিষ্ট মুক্তিযুদ্ধের সংগ্রাম কমিটি। 28 মার্চ খুলনার ফুলতলায় পাকিস্তানি হানাদার বাহিনী হামলা করলে এই কমিটির নেতৃত্বে প্রতিরোধ গড়ে তোলা হয়। প্রতিরোধ যুদ্ধে অংশ নেন কওসার আলী জমাদ্দার ও আনোয়ারুজ্জামান মোল্লা সহ এলাকার অনেকেই। কিন্তু স্বাধীনতার এত বছর পরও মুক্তিযুদ্ধের তালিকায় তাদের নাম নেই। 28 মার্চ একটা সংগ্রাম কমিটি করা হয়, সেখানে মাস্টার সাহেব সভাপতি, আমি যুগ্ম সাধারণ সম্পাদক ছিলাম কাজী জাফর। সেটা অনেক আইলো জানি না, ওরা সন্ধ্যের আগে ভাগে গেল সবাই, আমরা সারা রাত ছিলাম। আর্মিটি বাজারে ঢুকে মানুষ যেভাবে মারে দিয়ে গেল। মুক্তিযুদ্ধের যে তালিকায় সেখানে মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে
আমাদের নাম থাকা উচিত ছিল, কিন্তু এ পর্যন্ত আমাদের কোনো মুক্তিযুদ্ধের তালিকায় নাম দেওয়া হয় নাই। মুক্তিযুদ্ধের তালিকায় নাম অন্তর্ভুক্ত না হয় হতাশ মুক্তিযোদ্ধারা। ৭৫ মাসের মৌসুমায় মুক্তিযোদ্ধা সংগঠন ছিল, এটা তার নাম তালিকা আসা উচিত। কসাদ জমাদ্দার এরা মুক্তিযোদ্ধা সংগঠন ছিল, কিন্তু দুঃখজনক ব্যাপার সবার নাম আইছে, এই দুটো ব্যক্তির নাম আসে নাই। সংগঠক হিসেবে মুক্তিযোদ্ধাদের তালিকায় এই দুজনের নাম দ্রুত অন্তর্ভুক্ত করা প্রয়োজন বলে জানান সাবেক কমান্ডার। হয়তো কোনো সমস্যা হয়েছে, হয়তো কোনো তাদের সন্দেহানের কোনো জায়গা হয়েছে বা কোনো কিছু হয়েছে বিধায় তারা এটা ডিক্লারেশন দেয় নাই। মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে তালিকায় এই দুই সংগঠকের নাম অন্তর্ভুক্তের দাবি মুক্তিযোদ্ধাদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। করোনা মহামারীর নতুন কেন্দ্রে পরিণত হয়েছে ইউরোপ, এমন সতর্কতা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। করোনা ভাইরাসের নতুন জিনে দক্ষিণ এশিয়ার মানুষের মৃত্যুর হার দ্বিগুণ হবে বলে জানিয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা। এদিকে প্রথম দেশ হিসাবে করোনার খাওয়ার ওষুধের অনুমোদন দিয়েছে যুক্তরাজ্য। বিশ্বে করোনায় একদিনে মারা গেছে ৭,৩৭৮ জন, নতুন শনাক্ত ছাড়ালো ৫ লাখ। এই নিয়ে করোনায় মোট প্রাণহানি ৫০,৪৪,০০০ ছাড়িয়েছে। শনাক্ত ৭,৩৭৮ জন, নতুন শনাক্ত ছাড়ালো ৫ লাখ। এই নিয়ে করোনায় মোট প্রাণহানি ৫০,৪৪,০০০ ছাড়িয়েছে। শনাক্ত ছাড়িয়েছে ২৪,৯৩,০০,০০০। এদিকে বিশ্বে আজও ২৪ ঘন্টায় সর্বোচ্চ প্রাণহানি হয়েছে রাশিয়ায় ১,১৯৫ জনের, শনাক্ত ৪০,০০০। যুক্তরাষ্ট্র হাজার ছাড়িয়েছে মৃতের সংখ্যা, আক্রান্ত ৮১,০০০। চুক্তি স্বাক্ষরের ২ দিনের মাথায় বন উজাড় বন্ধের চুক্তি থেকে বেরিয়ে আসার ইঙ্গিত দিয়েছে ইন্দোনেশিয়া। বৃহস্পতিবার দেশটির পরিবেশ ও বনমন্ত্রী সিতি নুরবায়া বাকার এই কথা জানান। এক বিবৃতিতে তিনি বলেন, যা করতে পারবো না তার প্রতিশ্রুতি দেওয়া উচিত নয়। এই সময় রাস্তা তৈরির জন্য বন কেটে ফেলার যুক্তি দেখান তিনি। এর আগে মঙ্গলবার ২০৩০ সালের নাগাদ বন উজাড় শূন্যের কোঠায় নামিয়ে আনার বিষয়ে একমত হয় বিশ্বের শতাধিক দেশ ও সংস্থা। এদিকে জলবায়ু সম্মেলনে বিশ্ব নেতাদের ঘোষিত প্রতিশ্রুতিগুলোকে ইতিবাচক বলছে প্যারিস ভিত্তিক সংস্থা ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি। সংস্থাটির প্রধান ফাতিহ বিরল জানান, চুক্তি অনুযায়ী কাজ করলে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ১.৮ ডিগ্রি সেলসিয়াসে রাখা যাবে, যা নির্ধারিত লক্ষ্যমাত্রার কাছাকাছি। ৮৪ পর ৭৩ রান, লজ্জার পর বড় লজ্জা। তাতে অস্ট্রেলিয়ার কাছে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরে 0 হাতে বিশ্বকাপ থেকে বিদায় নিল বাংলাদেশ। টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশ করে মাত্র ৭৩ রান। টার্গেটে নেমে মাত্র ৩৮ বলে জয়ের লক্ষ্যে পৌঁছে নিজেদের ইতিহাসের সবচেয়ে বড় জয় তুলে নিয়েছে অজিরা। রান রেটে সাউথ আফ্রিকাকে পেছনে ফেলে টেবিলের ২-এ উঠেছে অস্ট্রেলিয়া। শেষ ম্যাচটা মাহমুদুল্লাহ খেলতে চেয়েছিলেন সম্মান আর নিজেদের প্রমাণের জন্য। মাঠের লড়াইয়ে যার ছিটে ফোটা নেই। ব্যর্থতার কাতারে সবার আগে লিটন গোল্ডেন ডাকে ফিরলেন। বিপদ বাড়ালেন সৌম্য, নির্বিষ একটা বলে উইকেট বিলিয়ে আসলেন। দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম হঠাৎ যেন রূপ নিল মিরপুরে। ম্যাক্সওয়েল এসেই ফেরালেন মুশফিককে, যেখানে দায়টা বেশি মুশিরি। জোড়াচারে আশাবাদী করা নাইমও হতাশ করেছেন, ১৭ করে আউট হয়েছেন। আর আফিফ তো দিনকে দিন ব্যর্থতার প্রতিশব্দ হয়ে উঠছেন। টানা 0, চূড়ান্ত পর্বের ৫ ম্যাচে সর্বোচ্চ ইনিংস ৭। শামীমকে নিয়ে ২৯ রানের জুটি করেন মাহমুদুল্লাহ, সেটা ইনিংসের বড় প্রাপ্তি। সর্বোচ্চ ১৯ রান করে শামীম ফেরার পর জ্যাম্পা ঘূর্ণিতে বালির বাঁধের মতো ধসে পড়ে টাইগারদের প্রতিরোধ। মাহেদি, মাহমুদুল্লাহ, মুস্তাফিজরা দ্রুত ফিরলে ৫ ওভার বাকি থাকতেই অল আউট বাংলাদেশ। স্কোরবোর্ডে মাত্র ৭৩, বিশ্বকাপে যা টাইগারদের দ্বিতীয় সর্বনিম্ন। প্রথমবার টানা ২ ম্যাচে ১০০-র নিচে অল আউটের লজ্জায় পড়তে হয়েছে। ১৯ রানে ৫ উইকেট নিয়ে টি-২০ বিশ্বকাপে অজিদের সেরা বোলিং ফিগারের মালিক এখন জ্যাম্পা। রান রেটে সাউথ আফ্রিকাকে পেছনে ফেলতে ৮ ওভারের মধ্যে জিততে হতো অস্ট্রেলিয়াকে। সমীকরণ মাথায় রেখে ব্যাট করেছেন ২ ওপেনার। তাসকিন অথবা মুস্তাফিজ কাউকে সমীহ করেননি ফিঞ্চ ওয়ার্নার। মিরপুরে সিরিজ হারের প্রতিশোধের নেশা যেন ছিল তাদের ব্যাটে। ২ ওপেনারকে তাসকিন ও শরীফুল ফেরালেও অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় জয়ে বাধা হতে পারেনি। ৮২ বল হাতে রেখে এমন জয় এর আগে কখনোই পায়নি
অস্ট্রেলিয়া। মিরপুরের উইকেটে সিরিজ জেতা আর বিশ্বকাপের মঞ্চে ভালো করার পার্থক্যটা হারে হারে টের পেয়েছে বাংলাদেশ দল। মিথ্যা আত্মবিশ্বাস আর আশ্বাসে যে সাফল্য পাওয়া যায় না সেটাও বুঝতে পেরেছেন মুশফিক মাহমুদুল্লাহরা। আর এমন বাজে পারফরম্যান্স বাংলাদেশ দলের ব্যর্থতা নয়, এটাই সামর্থ্য, যা প্রমাণ হলো আরও একবার। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, দুবাই, সংযুক্ত আরব আমিরাত। টি-20 বিশ্বকাপ মানেই যেন টাইগারদের হতাশার গল্প বড় হওয়া। আরব আমিরাতে আইপিএল খেলেও ভূমিকা রাখতে পারেনি সাকিব মুস্তাফিজ। মুশফিক, লিটন, সৌম্যদের ব্যাটে ছিল না প্রতিরোধের ছিটেফোঁটা। 3 ডিপার্টমেন্টের ধারাবাহিক ব্যর্থতায় শেষ টি-20 মিশন। আর এসব যেন ম্যানেজমেন্টের কাছেও স্বাভাবিক ঘটনা। ওরা দুজন টাইগার ক্রিকেটের প্রাণ। আইপিএল খেলে বিশ্বকাপের প্রস্তুতি হয়েছিল কতটুকু, নাকি ক্লান্তি সাকিব মুস্তাফিজকে ঘিরে ধরেছিল অনেকখানি। দলকে সুপার 12-এ তুলে সাকিবও যেন ঝিমিয়ে যায়। তৃতীয় ম্যাচে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে শেষ হয়ে যায় বিশ্বকাপ। বৈচিত্র্য, নিয়ন্ত্রণ আর ভারসাম্য হারিয়ে মুস্তাফিজও পড়ে যান বিপাকে। এমন অবস্থা যে এক ম্যাচে বসে থেকেছেন সাইড বেঞ্চে। ম্যাচ জেতাবেন যারা, তাদের মধ্যে সেরা 2 মূল পর্বে যেন ছায়া হয়েছিলেন। তাতে কি দলের সাহস কমেনি? বিবর্ণ মুশফিক তার দায়িত্ব জ্ঞানহীন ব্যাটিংয়ে এই ভরাডুবির একটি কারণ। লিটন, আফিফ কিংবা সৌম্যের পরিসংখ্যান রীতিমতো বিব্রতকর। ক্যাচ মিসের মুহূর্তগুলো যেন জ্বালা ধরিয়ে দেয়। 3 ডিপার্টমেন্টে অস্থিরতা নিয়ে মূল পর্বে শতভাগ হারের রেকর্ড অক্ষুণ্ণ টাইগারদের। প্রতিবারের মতো এবারও ফিরতে হলো একটা জয়ের স্বপ্ন নিয়ে। মাঠের ভুলগুলো চোখে ধরা দেয় সহজে, কিন্তু মনোবল হারিয়ে টুর্নামেন্ট জুড়ে কতই না প্রশ্নের জন্ম দিয়েছে রিয়াদের দল। ম্যানেজমেন্টও যেন ব্যর্থতাকেই স্বাভাবিক মেনে নিয়েছে। ভুলের পাশে সামর্থ্যের অভাব, দুয়ে মিলে টি-20তে ওই শুরুর অবস্থাতেই থেকে গেছে বাংলাদেশ। অন্তত এই বিশ্বকাপ তো সেটিই বুঝিয়ে দিল। আগামীতেও কি একই কথা বলতে হবে? মঞ্জুর আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। টি-20 বিশ্বকাপে শ্রীলঙ্কার কাছে হেরে সেমিফাইনালে স্বপ্ন ভঙ্গ ওয়েস্ট ইন্ডিজের। লঙ্কানদের 190 রানের টার্গেটে উইন্ডিজরা থেমেছে 8 উইকেটে 169 রানে। ক্রিস গেইল, এভিন লুইস দ্রুত ফিরে ক্যারিবীয়দের চাপে ফেলেছেন। জোড়া ধাক্কায় লঙ্কানদের এগিয়ে রাখেন বিনুরা ফার্নান্দো। রোস্টন চেইসকে 1 অঙ্কে আউট করেছেন চামিকা করুণারত্নে। 46 রানে পুরানকে বিদায় করেন দুষ্মন্ত চামিরা। একাই লড়াই চালান হেটমায়ের। তার 81 রানের অপরাজিত ইনিংস কেবল হারের ব্যবধান কমিয়েছে। এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু করে শ্রীলঙ্কা। 6ষ্ঠ ওভারে ভাঙে 42 রানের উদ্বোধনী জুটি। 29 করে ফেরেন পেরেরা। এরপরে আসালাঙ্কাকে সাথে নিয়ে রানের গতি বাড়িয়েছেন নিশাঙ্কা। দুজনে তুলেছেন 50। শেষ দিকে অধিনায়ক সানাকার ক্যামিওতে বড় সংগ্রহ পায় লঙ্কানরা। টি-20 বিশ্বকাপে সেমিফাইনালের লড়াইয়ে টিকে থাকতে স্কটল্যান্ডের চ্যালেঞ্জ নেবে ভারত। দুবাই ম্যাচ শুরু রাত 8টায়। এর আগে শারজায় বিকেল 4টায় শেষ 4-এর পথে এগিয়ে যেতে নিউজিল্যান্ড লড়বে নামিবিয়ার বিপক্ষে। আফগানিস্তানের বিপক্ষে দাপুটে জয়ে সেমির সম্ভাবনা জোরালো হয়েছে ভারতের। ছন্দে ফিরেছেন রোহিত, রাহুল। পান্ডিয়া, পান্তের পাওয়ার হিটিং বড় সংগ্রহ এনে দিতে পারে টিম ইন্ডিয়াকে। বোলিংয়ে শামি, বুমরা ধারাবাহিক। স্কটল্যান্ডের বিপক্ষে জয় ধরে রাখতে চাইবে মেন ইন ব্লু। অন্যদিকে নামিবিয়াকে হারিয়ে শেষ 4-এর পথ মসৃণ করার সুযোগ নিউজিল্যান্ডের। ইনফর্ম, গাপটিল, মিচেলদের ফর্মে আত্মবিশ্বাসী ব্ল্যাক ক্যাপস। এই ছিল বিরতিহীন সংবাদে। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, টুইটার। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।